মিনিট দুয়েক বসে চিন্তা করলেন ক্র্যাডক। পরে ফোনে ডিটেকটিভ সার্জেন্ট ওয়েদারবলের সঙ্গে যোগাযোগ করলেন। নির্দেশ দিলেন তিনি যেন এক্ষুনি 126 এলভার্স ক্রেসেন্ট নম্বর 10 এই ঠিকানায় গিয়ে মিসেস মার্টিন ক্র্যাকেনথর্প নামের মহিলার খোঁজ খবর জানার চেষ্টা করেন। আর শোনো বব, রাদারফোর্ড হলে পাওয়া মৃতদেহের ফটোও সঙ্গে নেবে। আমার ধারণা ওই নামের মহিলা ওই ঠিকানায় বাস করত কিংবা চিঠিপত্রের খোঁজে আসতো। বিকেলের দিকে একজন থিয়েটার দলের এজেন্টের সঙ্গে তিনি দেখা করলেন। অফিসে ফিরে এসে পেলেন প্যারিসের একটি টেলিফোন। এখানে ব্যালি মারিটাক্সি দলের আন্না ট্রাভিনস্কার নামের একটি মেয়ের সঙ্গে আপনার পাঠানো বিবরণের মিল পাওয়া যাচ্ছে। আমাদের প্রস্তাব আপনি এখানে চলে আসুন। ডেসল, প্যারিস পুলিশ হেডকোয়ার্টার্স। ক্র্যাডক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন রাতের স্টিমারে প্যারিস রওনা হবেন। লুসি আইলিস ব্যারো এমির কাছে জানতে চেয়েছিল সে তার মাসিকে একদিনের জন্য রাদারফোর্ড হলে তার কর্মস্থল দেখাতে নিয়ে আসতে পারে কিনা। এমি সানন্দে সম্মতি জানিয়েছিল। সেই মতো লুসি আজ বিকেলে গিয়ে মিস মার্পলকে চায়ের আসরে নিয়ে এসেছে। তাকে অভ্যর্থনা জানিয়ে চুল্লির সামনে বসানো হয়েছে। আপনি এখানে আসতে পেরেছেন, এজন্য আমরা খুবই আনন্দিত। মিস মার্পলের মুখ হাসিতে উদ্ভাসিত হলো। চায়ের নিমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি চারপাশে তাকিয়ে দেখলেন। হ্যারল্ড ক্র্যাকেনথর্প পাশেই দাঁড়িয়েছিল। অ্যালফ্রেড এক মুখ হাসি নিয়ে তার দিকে স্যান্ডউইচ এগিয়ে দিচ্ছিল। তাকে দেখে তিনিও হাসলেন। কেড্রিক একটা পুরনো জ্যাকেট পরে চুল্লির বেষ্টনীর কাছে দাঁড়িয়েছিল। বৃদ্ধার সন্ধানী চোখ সকলকেই গভীরভাবে নিরীক্ষণ করল। মিস মার্পলের আগমনকে প্রসন্ন মনে মেনে নিতে না পারলেও কেড্রিক ও হ্যারল্ড মেনে নিয়েছিল। তাদের চোখে রহস্যময় মেয়ে লুসি সম্পর্কে আরও কিছু খোঁজ খবর তার মাসির কাছ থেকে জানা যাবে এই সম্ভাবনার কথা মাথায় রেখে। মিস মার্পল এমাকে তাদের বাড়ির প্রশংসা শোনালেন। ঘরের বিভিন্ন শিল্পকর্মের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন। এমি আলোচনা প্রসঙ্গে জানালো তার দুই ভাই লন্ডনে বাস করে। এক ভাই চিত্রশিল্পী, বেলিয়ারিক দ্বীপপুঞ্জে ইডিজাতে থাকে। এটা খুবই আনন্দের যে ভাইরা তোমার সঙ্গেই রয়েছে। আজকাল তো পরিবারগুলো সব ভেঙে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনার কাছ থেকে আজ লুসির ছেলেবেলার গল্প শুনব। ও আমাদের সকলকে জয় করে নিয়েছে। মুখে খুশির হাসি নিয়ে কেড্রিকের দিকে তাকালেন মিস মার্পল। তারপর এইভাবে শুরু করলেন। লুসি বরাবরই খুব বুদ্ধিমতী আর মেধাবী। পাটিগণিতে তার ছিল অসাধারণ দখল। এভাবে তিনি লুসির ছেলেবেলার অনেক মজাদার গল্প উৎসাহের সঙ্গে শুনিয়ে গেলেন। পরে নিজের গ্রামের জীবনের স্মৃতিচারণও করলেন। এমন সময় ব্রায়ানের সঙ্গে দুই কিশোর ঘরে ঢুকল। খুনের রহস্যমোচনের সূত্র সন্ধান করে তারা গলদঘর্ম হয়ে এসেছে। চা পরিবেশিত হবার খানিক পরে ডক্টর কুইম্পার ঘরে প্রবেশ করলেন। মিস মার্পলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়া হলো। ডাক্তারের জীবন আমাকে মুগ্ধ করে। সমাজের জন্য তাদের কত ত্যাগ, তারা কত মহৎ। এককালে ডাক্তারদের বলা হতো জোঁক। অবশ্য জোঁক জাতীয় অনেক ডাক্তারই কিন্তু এখন আছে। কথা বলতে বলতে তিনি এক রাশ স্যান্ডউইচের সঙ্গে কেক ও কফির সদ্ব্যবহার করলেন। তোমার বাবাকে একবার দেখে আসি, চলো। এমা ডাক্তারকে নিয়ে ভেতরে চলে গেল। মিস মার্পল তাদের দুজনকে লক্ষ্য করলেন। মিস ক্র্যাকেনথর্প খুবই পিতৃভক্ত মেয়ে, তাই না? ওই বুড়োকে কী করে যে সহ্য করে। এর মধ্যে কেড্রিকের কথায় বাধা দিয়ে বলে উঠল হ্যারল্ড, এমার জন্যই পরিবারটা সজীব রয়েছে। বাবাও স্নেহ করেন। এমনই আরও দু চার কথার পর মিস মার্পল উঠে পড়লেন। ওঠার সময় তার স্কার্ফ ও হাত ব্যাগখানা ফেলে দিলেন। তিন ভাই অতিথির সৌজন্যে তৎপরতার সঙ্গে জিনিসগুলো তুলে দিল। তোমরা অনেক ভালো, বড় ভালো লাগলো। হ্যাঁ, আমার ওই নীল মাফলারটা তুলে দাও। আমার প্রিয় লুসি কোথায় আছে ভেবে খুবই চিন্তা হতো। এখন আমি নিশ্চিন্ত। আমাকে যে চায়ের আমন্ত্রণ জানিয়েছে এ তোমাদের বদান্যতার পরিচয়। আমাদের আনন্দের পরিবেশে বিঘ্ন ঘটালো কেবল একটা হত্যার ঘটনা। কেড্রিক! হ্যারল্ড ক্রুদ্ধ কণ্ঠে ভাইকে সতর্ক করে দিল। কেড্রিকের দিকে তাকিয়ে মিস মার্পল হাসলেন, বললেন, তোমাকে দেখে আমার ব্যাংক ম্যানেজারের ছেলেটির কথা মনে পড়ে। মানুষের মনে আঘাত দিয়ে কথা বলার অভ্যাস। ওয়েস্ট ইন্ডিজে ছিল। বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে এসে
বাবার সঞ্চিত টাকা দেদার ওড়াচ্ছে। মিস মার্পলকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে লুসি বাড়ি রাস্তা বলে গাড়ি ঠোকালো। এমন সময় অন্ধকার কুঁড়ে তার সামনে উপস্থিত হলো অ্যালফ্রেড। এক অদ্ভুত অভিজ্ঞতা হলো লুসির। সুদর্শন অ্যালফ্রেড ঘনিষ্ঠ হয়ে আবেগ মিশ্রিত স্বরে বলল, পরিচারিকার বৃত্তিতে তুমি বড় বেমানান লুসি। আমি অখুশি নই। তুমি যথেষ্ট চালাক চতুর, রূপ আছে, সহজেই লোকের আস্থা অর্জন করতে পারো। এ যে কত বড় মূলধন তুমি যদি তা বুঝতে। এই মূলধন নিয়ে আপনার সঙ্গে সোনার ইট বিক্রির ব্যবসায় নামতে বলছেন? অতটা ঝুঁকি নিতে বলছি না আমি। যেসব বিরক্তিকর নিয়মকানুন আর আইন স্বাভাবিকভাবে জীবনযাত্রাকে বিঘ্নিত করে, এসবের সামান্য পাশ কাটিয়ে অনেক উন্নতি করা চলে। তোমাকে অংশীদার হিসেবে পেলে খুশি হই। শুনে ভালো লাগছে। দেখো, আমার বুড়ো বাপ বেশি দিন বাঁচবে না। তিনি মারা গেলেই আমার হাতে মোটা অঙ্কের অর্থ এসে যাচ্ছে। তখন তোমাকে নিয়ে ব্যবসা করবেন? কিন্তু শর্ত কি? বিবাহ। অবশ্য যদি তোমার পছন্দ হয়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো লুসি, আমি তোমার প্রেমে পড়েছি। লুসিকে দু হাতে বেষ্টন করল অ্যালফ্রেড। খিলখিল করে হেসে উঠে নিজেকে মুক্ত করে নিল লুসি। এখন ওসব কথা থাক, ডিনারের সময় হয়েছে, চলুন। তোমার রান্না সত্যিই চমৎকার। দুজনে বাড়িতে প্রবেশ করল। লুসি ঢুকে গেল রান্নাঘরে, কিন্তু ডিনার প্রস্তুত করতে গিয়েই আবার বাধা পড়ল। মিস আইলিস ব্যারো, আপনাকে একটা কথা বলবো ভেবেছিলাম। হ্যারল্ড ক্র্যাকেনথর্প এগিয়ে এলো। ডিনারের পরে শুনলে দেরি হয়ে যাবে ভাবছেন? মোটেও না, বেশ তাই হবে। যথারীতি আনন্দময় পরিবেশে ডিনার পর্ব সমাধা হলো। ধোয়া মোছার কাজ শেষ করে লুসি হল ঘরে এলো। হ্যারল্ড তার অপেক্ষায় ছিল। এগিয়ে গিয়ে লুসিকে তার ড্রয়িং রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তোমার কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। কালই আমি চলে যাচ্ছি, তাই তোমাকে একটা কথা বলতে চাই। ধন্যবাদ। তোমার যোগ্যতা বাজে কাজে অপচয় হচ্ছে, এরকম চলতে পারে না। তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। এখানকার সংকট কেটে গেলে তুমি লন্ডনে আমার সঙ্গে দেখা করবে। সেক্রেটারিকে আমার নির্দেশনা দেয়া থাকবে। তোমার মতো কর্মদক্ষ কর্মী আমাদের প্রতিষ্ঠানে দরকার। যথেষ্ট ভালো টাকা পাবে তুমি। তাছাড়া ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনার কথা শুনলে তোমার কাছে কিন্তু অবিশ্বাস্য মনে হবে। লুসি মনে মনে বলল, বাঁচা গেল। বিবাহিত বলেই হয়তো হ্যারল্ড বিবাহের প্রস্তাব দিল না। ধন্যবাদ মিস্টার ক্র্যাকেনথর্প, আপনার প্রস্তাব আমি মনে রাখব। হ্যাঁ, শোনো মেয়ে, শুভ কাজে দেরি করতে নেই। জীবনের উন্নতির সুযোগ সবসময় আসে না। শুভরাত্রি জানিয়ে হ্যারল্ড ক্র্যাকেনথর্প ভেতরে চলে গেল। শোয়ার ঘরে যাওয়ার পথে সিঁড়িতে কেট্রিকের মুখোমুখি হলো লুসি। শোনো লুসি, তোমাকে একটা কথা বলবো। আপনাকে বিয়ে করে ইডিজাতে যেতে চাই কিনা, এ কথা নিশ্চয়ই? ওরকম কথা আমি কিন্তু একেবারেই ভাবিনি। ভুলের জন্য দুঃখিত। একটা টাইম টেবিল বাড়িতে পাওয়া যাবে কি না জানতে চাইছিলাম। ও, হল ঘরের টেবিলেই তো রয়েছে একখানা। শোনো লুসি, নিজেকে তুমি সুন্দরী ভাবতে পারো, কিন্তু সকলেই তোমাকে বিয়ে করতে চাইবে এরকম ধারণা রেখো না। এ ধরনের কথা রটনা হলে ফল ভালো হয় না। জেনে রেখো, আমি যেসব মেয়েকে বিয়ের জন্য বিবেচনা করতে পারি তাদের তালিকায় স্থান পাবার কোনো যোগ্যতা তোমার নেই। বটে, খুব অহংকার দেখছি। তবে সম্মান হিসেবে দেখলে অন্য কথা বলবেন। এ কথার অর্থ ভালোভাবেই বুঝতে পেরেছেন। লুসি তার শোবার ঘরে প্রবেশ করল। প্যারিসের পুলিশ হেডকোয়ার্টার্সের অফিসার আর্মড ডারমট ক্র্যাডকের মধ্যে যোগাযোগ হলে ডেসিল একটি গ্রুপ ফটো দেখালেন। বাঁ দিক থেকে 4 নম্বর হলো আন্না ট্রাভিনস্কি। সে কাজ করত ব্যালে ম্যারিডস্কির দলে। নিতান্ত অনামী গুরুত্বহীন দল, মাঝে মাঝে বাইরে সফরেও যায়। দলটি পরিচালনা করেন ম্যাডাম জোলিয়ে। আর মেয়েটির বিশদ খোঁজখবর পাওয়া যাবে এর কাছে গেলেই। আপনার দলের আন্না ট্রাভিনস্কি নামের মেয়েটির সম্পর্কে কিছু খোঁজ খবর আমাদের দরকার। হ্যাঁ, বলুন, কি জানতে চান? মেয়েটি কি রুশ দেশীয়? নাম শুনে তো ওরকমই মনে হয়। ওটা ছদ্মনাম। দলে মেয়েটির বিশেষ গুরুত্ব ছিল না, ভালো নাচতে পারতো না আসলে। মেয়েটি কি ফরাসি? আপনা হতে পারে, ফরাসি পাসপোর্ট ছিল তার। একবার বলেছিল তার স্বামী একজন ইংরেজ।
স্বামী ইংরেজ বলেছে। জীবিত নাকি মৃত সেটা জানা যায়নি। মৃত হতে পারে, আবার ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। মেয়েটিকে শেষ কবে আপনি দেখেছিলেন? শেষ কবে? হ্যাঁ, শুনুন বলছি। 6 সপ্তাহ আগে দল নিয়ে আমি লন্ডনে গিয়েছিলাম। বেশ কয়েকটি জায়গায় আমরা শো দেখাই। হ্যামার স্মিথের শেষ শো করে আমরা ফ্রান্সে ফিরে আসি। শেষ শোর আগে হঠাৎ করে মেয়েটি দল ছেড়ে দেয়। আমাদের সঙ্গে ফ্রান্সে আর ফেরেনি। দল ছাড়ার কিছু কারণ কি সে জানিয়েছিল? হ্যাঁ, খবর পাঠিয়ে জানিয়েছিল আর সে তার স্বামীর পরিবারের সঙ্গে বাস করতে চায়। সত্যি বলেছিল কি মিথ্যে তা বলতে পারবো না। এ লাইনের মেয়েরা কখন কোন পুরুষকে পাকড়াও করে ঠিক বোঝা যায় না। তারিখটা কি আপনার মনে আছে? তা বলতে পারবো। হ্যাঁ, ক্রিসমাসের আগের রবিবার আমরা ফ্রান্সে ফিরে আসি। তার 2-3 দিন আগে আন্না চলে যায়। হ্যামার স্মিথে তাকে বাদ দিয়েই শো করতে হয়েছিল আমাদের। একটানা প্রশ্নগুলো করে গেলেন ক্র্যাডক। তিনি যেন খানিকটা আশার আলো দেখতে পাচ্ছিলেন। মেয়েটির এত খোঁজ খবর কেন করছেন বলুন তো? কি করেছে সে? না, করার ব্যাপার নয়। আমরা সন্দেহ করছি মেয়েটি খুন হয়েছে। প্রতি রবিবার তো গির্জায় যেত। আচ্ছা ম্যাডাম, তার একটা ছেলে আছে, এরকম কথা কি সে কখনো আপনাকে বলেছিল? সন্তানের কথা বলছেন? এসব মেয়েরা ওরকম ঝামেলায় জড়াতে চায় না। এমন তো হতে পারে তার আগে একটি বাচ্চা হয়েছিল, পরে সে রঙ্গমঞ্চের জীবন গ্রহণ করে। হ্যাঁ, সেরকম হতেই পারে, তবে আমি তার ব্যাপারে কিছু জানি না। দলের মধ্যে মেয়েদের সঙ্গে তার বন্ধু কে কে ছিল? বন্ধু বলতে 2-3 জনের সঙ্গে মিশত। তাদের নাম বলতে পারি। পাউডারের কৌটোটা ক্র্যাডকের সঙ্গে ছিল। সেটা দেখানো হলে মাদাম বললেন, এরকম একটা আন্নার ছিল। ফার্গুটের কথা অবশ্য কিছু বলতে পারছি না। মাদামের সঙ্গে কথা শেষ করে যে কটি মেয়ের নাম তিনি নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বললেন ক্র্যাডক এবং ডেসেল। মেয়েদের কয়েকজন আন্নাকে ভালো করেই চিনত জানালো, কিন্তু তার সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য বলতে পারল না। মেয়েটি নাকি তার নিজের কথা বিশেষ কিছুই বলতো না, তবে যা বলতো তার বানানো আজগুবি কথাবার্তা। মেয়েদের সঙ্গে কথা বলে ক্র্যাডক বিশ্বাস করতে পারলেন না যে আন্না নামের এই মেয়েটিরই দেহ রাদারফুড হলের একটা পাথরের কফিনে পাওয়া গেছে। ফটোর দেহটা দেখে মাদাম ও মেয়েরা জানালো চেহারার সঙ্গে আন্নার কিছুটা মিল রয়েছে, তবে ওরকম ফুলে ওঠা দেহ দেখে নিশ্চিন্তভাবে কিছুই বলা সম্ভব নয়। তবে তারিখের হিসেব থেকে প্রামাণ্য তথ্য একটাই পাওয়া গেল। আন্না ট্রাভিনস্কি ফ্রান্সে ফিরে যাবে না, এই সিদ্ধান্ত নিয়েছিল ডিসেম্বরের 19 তারিখ। আর 20 ডিসেম্বর 4:30 গাড়িতে ব্র্যাকহ্যাম্পটন যাওয়ার পথে যে মেয়েটিকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছিল তার সঙ্গে আন্নার চেহারার মিল ছিল। আরেকটি সম্ভাবনার আভাস পাওয়া যায় আন্নার কথা থেকে। সে মাদামকে বলেছিল তার একটি ইংরেজ স্বামী আছে। এডমন্ড ক্র্যাকেনথর্পের কথা সে বলেও থাকতে পারে। রাদারফুড হলের মৃতদেহটি যদি আন্না ট্রাভিনস্কির না হয়, তাহলে আন্না ফ্রান্সে ফিরে না এসে কোথায় যেতে পারে? সে কি অন্য কোথাও কোনো পুরুষের সঙ্গে গৃহজীবন শুরু করেছে? লন্ডনে রওনা হওয়ার আগে প্যারিসে ক্র্যাডক মার্টিন নামের স্ত্রী লোকটির বিষয়ে ডেসেলের সঙ্গে আলোচনা করলেন। ডেসেল জানালেন, 4th সাউথ এশিয়া রেজিমেন্টের লেফটেন্যান্ট এডমন্ড ক্র্যাকেনথর্পের সঙ্গে মার্টিন নামের কোনো ফরাসি মেয়ের বিয়ে হয়েছিল কিনা তা নথিভুক্ত প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। নিজের অফিসে ফিরে এসেই ক্র্যাডক সার্জেন্ট ওয়েদার বলে রিপোর্ট পেলেন। 126 এলভার্স ক্রেসেন্ট হল ছাত্রদের বোর্ডিং হাউস। চিঠিপত্রের জন্য অনেক লোকই জায়গাটাতে ব্যবহার করে। মার্টিন নামের কোনো মেয়ের কথা ওখানে কেউ মনে করতে পারেনি, ফটো দেখেও শনাক্ত করতে পারেনি। ওয়েদার বলল, আমাদের হোটেলগুলোতে অনুসন্ধান করেছে স্যার। আন্না ট্রাভিনস্কির একটা সন্ধান পাওয়া গেছে রুকগ্রিনের পরে একটা সস্তা হোটেলে। সেখানে থিয়েটারের লোকেরাই বেশি থাকে। আন্না দলের অন্যান্যদের সঙ্গে সেখানেই উঠেছিল। 19 ডিসেম্বরের রাত্রে শোয়ের শেষে সে সেখান থেকে চলে যায়। এরপর ক্র্যাডক দেখা করলেন ক্র্যাকেনথর্প পরিবারের আইন উপদেষ্টা উইমবর্ন হেন্ডারসন অ্যান্ড কারস্টেয়ার নামক সংস্থার মিস্টার উইমবর্নের সঙ্গে। ক্র্যাকেনথর্প পরিবারের বিষয়গুলো বাবাই দেখাশোনা করতেন। 6 বছর আগেই তিনি মারা গেছেন। এডমান্ডের বিবাহের কথা বাবা শুনে থাকলেও এর কোনো গুরুত্ব দিয়েছিলেন বলে মনে হয় না।
কাল সকালেই একটা চিঠিতে মা আমাকে তার স্কটল্যান্ড ইয়ার্ডে যাওয়ার কথা এবং আনুষঙ্গিক অন্যান্য খবর জানিয়েছে। এডমান্ড বিবাহ করেছিল কখনো এরকম কথা উঠেছিল বলে মনে হয় না। তাই এক মুহূর্তে এত বছর পরে কেউ এসে এডমান্ডের একটি পুত্র সন্তান আছে বলে দাবি জানালে ব্যাপারটা গোলমেলে বলেই মনে হওয়াটা স্বাভাবিক। বৈধ কোনো প্রমাণ কি ছিল মেয়েটির? ধরুন মেয়েটি যদি তার দাবি প্রমাণ করতে পারতো তাহলে তার ছেলের প্রাপ্য সম্পত্তির কতটা হতো? দেখুন, যতক্ষণ না মেয়েটি প্রমাণ করতে পারছে তার ছেলে এডমান্ড ক্র্যাকেন থর্পের আইনসিদ্ধ বিবাহজাত পুত্র, ততক্ষণ ওরা কোনো কিছুরই উত্তরাধিকারী নয়। যদি তা প্রমাণ করতে পারে তবে লুথার ক্র্যাকেন থর্পের মৃত্যুর পর এডমান্ডের ছেলে তার ঠাকুরদার ট্রাস্ট সম্পত্তির ন্যায্য অংশের অধিকারী হবে। কেবল তাই নয়, লুথার ক্র্যাকেন থর্পের জ্যেষ্ঠ পুত্রের ছেলে বলে রাদারফোর্ড হল ও সংলগ্ন জমিরও মালিক কিন্তু সেই হবে। বর্তমানে এটা খুবই উল্লেখযোগ্য উত্তরাধিকার। উইল অনুযায়ী দেখা যাচ্ছে লুথার ক্র্যাকেন থর্পের মৃত্যুর পর রাদারফোর্ড হলের মালিক হবে কেড্রিক, তাই তো? হ্যাঁ, জীবিত সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ বলে। একটা চিঠি পাবার পরে শুনেছি হ্যারল্ড এবং অ্যালফ্রেড খুব বিচলিত হয়েছে। অসম্ভব! কেন? তাদের উত্তরাধিকারের পরিমাণ নিশ্চয়ই কমে যাবার আশঙ্কায়। নিশ্চয়ই, কেননা এডমান্ড ক্র্যাকেন থর্পের ছেলে সম্পত্তির 1/5 উত্তরাধিকারী। আমার ধারণা ওরা দু ভাই খুবই আর্থিক কষ্টে রয়েছে। আপনারা দেখছি খোঁজ খবর নিচ্ছেন। আলফ্রেড প্রায় সবসময় বলতে গেলে যে টানাটানির মধ্যেই থাকে। হ্যারল্ড যতদূর জানি এখন তার অসচ্ছল অবস্থা। তার বাণিজ্যিক সংস্থা খুবই অভাবের মধ্যে দিয়ে চলছে। ইন্সপেক্টর, আপনি বিষয়টাকে যে দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন বলবো তা সঙ্গত হতো যদি লুথার ক্র্যাকেন থর্পকে হত্যা করা হতো। ভাইয়ের বিধবা স্ত্রীকে হত্যা করে আর্থিক সংকট ঠিক কতটা সুরাহা হবে? গোপন সূত্রের খবর থেকে যা জানা গেল তাতে ইন্সপেক্টর ডারমট ক্র্যাডকের অনুমান হলো বাইরে ব্যবসার ঠাটবাট যতই থাক, হ্যারল্ড যে কোনো মুহূর্তে নিরুদ্দেশ হতে পারে। তাই তিনি তড়িঘড়ি তার অফিসে হ্যারল্ডের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করলেন। নির্দিষ্ট সময়ে সার্জেন্ট ওয়েদারবলকে সঙ্গে নিয়ে তিনি শহরের অফিস পাড়ায় বিরাট এক 5 তলায় উপস্থিত হলেন। ভাইয়ের বিধবা স্ত্রীকে হত্যা করে আর্থিক সংকট কতটা সুরাহা হবে? গোপন সূত্রের খবর থেকে যা জানা গেল তাতে ইন্সপেক্টর ডারমট ক্র্যাডকের অনুমান হলো বাইরে ব্যবসার ঠাটপাট যতই থাক, হ্যারল্ড যে কোনো মুহূর্তেই নিরুদ্দেশ হতে পারে। তাই তিনি তড়িঘড়ি তার অফিসেই হ্যারল্ডের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করলেন। নির্দিষ্ট সময় সার্জেন্ট ওয়েদারবলকে সঙ্গে নিয়ে তিনি শহরের অফিস পাড়ায় বিরাট এক বাড়ির 5 তলায় উপস্থিত হলেন। একটি সুশ্রী তরুণী সসম্ভ্রমে তাকে অভ্যর্থনা জানিয়ে হ্যারল্ড ক্র্যাকেন থর্পের নিজস্ব অফিস ঘরে পৌঁছে দিল। সাজানো গোছানো ঘর, সর্বত্র সমৃদ্ধির ছাপ। চামড়ায় মোড়া মস্ত এক টেবিলের পেছনে নিখুঁত পোশাকে পরিপাটি হ্যারল্ড বসেছিলেন। প্রাসঙ্গিক সৌজন্য বিনিময়ের পর ক্র্যাডক কোনো রকম ভূমিকার মধ্যে না গিয়ে সরাসরি প্রশ্ন করলেন, একটা ব্যাপার আমি জানতে এসেছি মিস্টার ক্র্যাকেন থর্প। ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার বেলা 3টে থেকে মাঝরাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? অবশ্য প্রশ্নের উত্তর না দেয়া আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে। আপনাদের সাহায্য করার জন্য আমি সর্বদাই প্রস্তুত। এরপর তিনি টেলিফোন তুলে তার সেক্রেটারি মিস এলিসের কাছে অফিসের কর্মতালিকা চেয়ে পাঠালেন। কর্মতালিকার বিবরণ থেকে জানা গেল 20 ডিসেম্বর বেলা 3টার পরে সে সৌথেবি বিক্রয় কেন্দ্রে যায়। সেখানে কিছু দুর্লভ পাণ্ডুলিপি বিক্রয়ের জন্য প্রদর্শিত হচ্ছিল। মনে পড়েছে, বলছি শুনুন। এরপর জার্মান স্ট্রিটের একটা ছোট রেস্টুরেন্ট ব্যাসলস, সেখানে চা খাই। পরে ঘণ্টাখানেক একটা থিয়েটারে কাটিয়ে আমি 43 কার্ডিগান গার্ডেন্সের বাড়িতে ফিরি। 7:30টায় কেটারার্স হলে ডিনার সারি এবং বাড়ি ফিরি। আপনি ডিনারে বেরোন কটায়? সম্ভবত 6টায়। ডিনারের পরে বাড়ি ফেরেন কটায়? রাত 11:30টা। দরজা খুলে দিয়েছিলেন আপনার স্ত্রী নাকি গৃহভৃত্য? আমার স্ত্রী এলিস ডিসেম্বরের গোড়া থেকেই রয়েছেন দক্ষিণ ফ্রান্সে।
বাইরে থেকে দরজা খুলবার চাবি আমার কাছেই ছিল। আপনার বাড়ি ফেরবার সময়টা সমর্থন করার মতো দ্বিতীয় কাউকে পাওয়া সম্ভব নয় বলছেন? ভৃত্যরা আমার ঢোকার শব্দ পেয়ে থাকতে পারে। আর একটা প্রশ্ন, আপনার কি নিজস্ব গাড়ি আছে? হ্যাঁ, আমি নিজেই ড্রাইভ করি, বড় একটা ব্যবহার করি না। গাড়ি কোথায় রাখেন? কার্ডিগান গার্ডেন্সের পেছনে একটা গ্যারেজ ভাড়া করা আছে। আপনার আর কিছু জানার আছে? আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ। বাইরে বেরিয়ে এসে ক্র্যাডেক বললেন, তুমি কয়েকটা জায়গায় খোঁজ নেবে, সোথবির বিক্রয় কেন্দ্রে আর সেই চায়ের দোকানে। যা বললো তাতে ওই সামান্য সময়ের মধ্যে 4:33-এর গাড়ি ধরে গিয়ে ট্রেন ধরা, ট্রেনের কামরায় হত্যাকাণ্ড সংঘটিত করে আবার ট্রেনে ফিরে এসে আবার ডিনারে যোগ দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আর শোনো, গাড়ি রাখার গ্যারেজেও একটা খোঁজ নেবে। খোঁজ নেব স্যার। অ্যালফ্রেড ক্র্যাকেনথর্পের বাড়ি পশ্চিম হ্যামস্টেডে, আধুনিক ফ্ল্যাট বাড়ি। সাদর অভ্যর্থনা জানালেও ক্র্যাডেকের মনে হলো অ্যালফ্রেড কিছুটা বিচলিত হয়েছে। ক্র্যাডেক যথারীতি ক্র্যাকেনথর্পদের এই ভাইয়ের কাছেও 20 ডিসেম্বরের বিষয়ে জানতে চাইলেন। সেসব ওই 1 মাস আগের কথা। 20 ডিসেম্বর বিকেলে এবং সন্ধ্যায় আমি কি করেছিলাম এখন কি আপনাকে সেটা বলে বোঝানো সম্ভব? বিশেষভাবে চিহ্নিত না হলে আমার স্থানকালের প্রসঙ্গ মনে থাকে না। ক্রিসমাসের দিনটির কথা মনে করতে পারবো, ওই দিনটা আমি বরাবর বাবার সঙ্গেই থাকি। হ্যাঁ, এই বছরেও তো আপনার গিয়েছিলেন। হ্যাঁ। আপনার বাবা শুনেছি অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, সারা বছরই ওই খরচের ভয়ে পেটে কিছু দেবেন না, সেই অবস্থায় হঠাৎ একদিন অতিরিক্ত পরিমাণ ভোজ্য পানীয় সহ্য করতে চাইবে কেন আপনার পেট? এটাই অসুস্থতার কারণ বলছেন? এছাড়া আর কী হবে? ডাক্তারও কিন্তু খুব চিন্তিত ছিলেন। ওই একজন জুটেছেন, সেদিন তো তার জিজ্ঞাসাবাদের চোটে অস্থির করে মেরেছিলেন। বাবা কি খেয়েছেন, কি পান করেছেন, কে রান্না করেছে, এসব বাজে বাজে যত প্রশ্ন। কুইম্পারের জন্যই বাবার মন দুর্বল হয়ে পড়ে, নইলে বাবার মোটেই অথর্ব হয়ে পড়েননি। ভালো কথা। মৃত স্ত্রীলোকটি বিষয়ে আর কিছু জানতে পেরেছেন? খানিকটাই গিয়েছি। আমার বোনের যত উদ্ভট চিন্তা ভাবনা। কোথাকার কে তাকে আমার ভাই এডম্যান্ডের বিধবা স্ত্রী ভেবে। আপনি আশা করি বিভ্রান্ত হন ইন্সপেক্টর। সেই মার্টিন মেয়েটি আপনাকে কখনো চিঠি লিখেছিল? আমাকে? রক্ষা করুন মশাই। তাহলে 20 ডিসেম্বর শুক্রবার আপনি কি করছিলেন মনে করতে পারছেন না, তাই তো? ক্রিসমাসের আগের শুক্রবার। সেদিন আমি কি করছিলাম মনে করতে না পারলেও এটা বলতে পারছি, গুদাম ঘরে স্ত্রীলোককে হত্যা করে রাখিনি। এ কথা বলছেন কেন মিস্টার ক্র্যাকেনথর্প? আপনার জানার আসল কথাটা তো তাই। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ের ওপরেই জোর দিচ্ছেন, তার মানে সন্দেহর এলাকাটাতে সংকুচিত করে আনা। যাই হোক, শুনুন, আমি ওই দিন লুইটসে গিয়েছিলাম। টাউন হলের কাছে একটা হোটেলে ছিলাম। এই মুহূর্তে নামটা মনে করতে না পারলেও খুঁজে বার করতে আপনাদের খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে, দেখব আমরা খোঁজ নিয়ে। আপনার মাথায় কি করে একটা ব্যাপার ঢুকলো বুঝতে পারছি না। মৃতদেহটি যদি সত্যি এডম্যান্ডের বিবাহিত স্ত্রী হয়, আমরা তাকে খুন করতে যাব কেন? এরকম ক্ষেত্রে আমরা তো বাবাকে বলে তার মাসোহারা ও ছেলের স্কুলের খরচের ব্যবস্থা করার জন্য এগিয়েই আসব। তা যাক ইন্সপেক্টর, আমি দুঃখিত। এর চেয়ে বেশি সহযোগিতা আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। বাইরে এসে সার্জেন্ট উত্তেজিতভাবে বলে উঠল, স্যার, আমি ওকে চিনতে পেরেছি। লোকটি সে কুখ্যাত ওই ডিকি রজার্সের সঙ্গে সংরক্ষিত খাদ্যের কেলেঙ্কারিতে জড়িত ছিল। তাছাড়া ঘড়ি আর ওই ইতালি স্বর্ণমুদ্রার কেসেও ওই সেজোর দলের সঙ্গে সে যুক্ত ছিল। তবে ওই প্রত্যক্ষ প্রমাণের অভাবে খুব শেয়ানা লোক তো। ঠিকই বলেছ, মুখটা এজন্যই আমার এত পরিচিত লাগছিল। কিন্তু এ তো মহা খুখু। নানান সন্দেহজনক কারবারের সঙ্গে এর যোগাযোগ পাওয়া গেছে, কিন্তু বরাবরই সুকৌশলে আইনের ধরা ছোঁয়ার বাইরে থেকেছে। এর কারণেই বর্তমান ঘটনায় কোনো অ্যালিবাই উপস্থিত করতে চায়নি। আপনার কি মনে হয় ওই আসল খুনি? এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না, আরও তদন্ত দরকার। অফিসে ফিরে এসে গোটা ব্যাপারটা পর্যালোচনা করতে বসলেন ক্র্যাডেক। পরে নানা দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলোকে দেখার চেষ্টা করলেন।
গভীরভাবে চিন্তা করেও হত্যার কারণ সম্পর্কে কোনো সূত্র দাঁড় করাতে পারলেন না। অজ্ঞাত হত্যাকারী ও নিহত ব্যক্তিকে নানা দৃষ্টিকোণ থেকে বিচার ও বিশ্লেষণ করার চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। সমস্যার কোনো কিনারা করা সম্ভব হলো না। শেষ পর্যন্ত ভাবলেন, আপাতত যে কাজ শুরু করেছিলেন তা সম্পূর্ণ করা যাক। কেড্রিককে জিজ্ঞাসাবাদ করা বাকি। চিন্তাক্লিষ্ট মুখে উঠে দাঁড়ালেন ক্র্যাডক। ঘটনার সর্বশেষ অগ্রগতি মিস মার্পলকে জানানো হয়নি। তার সঙ্গে আলোচনায় বসলে অগ্রসর হওয়ার মতো একটা পথ পাওয়া যেতে পারে। শুনলাম রাদারফোর্ড হলে আপনি চায়ের নিমন্ত্রণে গিয়েছিলেন। হ্যাঁ, সকলকে এক পলক দেখার ইচ্ছে হয়েছিল। প্রিয় লুসি ব্যবস্থাটা করে দিয়েছে। পৃথক ক্র্যাকেনথর্পের সঙ্গে খুব একটা সাক্ষাৎ হয়নি। সেই সময় লুসি মিস মার্পলের ঘরে উপস্থিত ছিল। কাজের অবসরে সে তাকে সাহচর্য দিতে এসেছে। বর্তমান খুনের সম্ভাব্য কারণ হাতড়ে আমি তল পাচ্ছি না, বুঝলেন মিস আইলেস ব্যারো? লুসির দিকে তাকিয়ে হাসি মুখে বললেন ক্র্যাডক। আমার ধর্মপিতা বলেছিলেন, ঈশ্বরের সৃষ্ট সমস্ত অপরাধ সন্ধানী গোয়েন্দার মধ্যে মিস মার্পল হলেন সবার সেরা। সহজাত প্রতিভা অনুকূল পরিবেশে বিকাশ লাভ করেছে। বুঝলে লুসি, তোমাকে তো আমি বলেছিলাম, ক্র্যাডকের ধর্মপিতা স্যার হেনরি ক্লিদারিং আমার অনেক কালের পুরনো বন্ধু। বড় সহৃদয় মানুষ তিনি। আমি বুঝতে পারছি তিনি আপনার সম্পর্কে মিথ্যা প্রশস্তি করেননি। আসলে কি জানো, আমার যেটুকু বিচক্ষণতা তা হলো মানুষের প্রকৃতি সম্পর্কে সামান্য কিছু ধারণা। অজপাড়াগায়ে থেকে বিদ্যে বুদ্ধি আর কী হবে বলো? তা তোমার অগ্রগতি কত দূর? আমি একটা ঢিল ছুঁড়েছি। 20 ডিসেম্বর শুক্রবার কে কী করছিল হ্যারল্ড আর অ্যালফ্রেডকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা মিস আইলেস ব্যারো, ওই বাড়িতে এখন কে কে আছে? কেড্রিক এখনও আছে। উইকেন্ডের ছুটি কাটাতে ব্রায়ান এসেছে। আজ সকালেই ফোন করে জানিয়েছে হ্যারল্ড আর অ্যালফ্রেড কাল আসবে। ইন্সপেক্টর ক্র্যাডক, এবার তাহলে বেশ একটা আলোড়ন উঠবে বুঝতে পারছি, তাই না? ক্র্যাডক হাসলেন, বললেন, কেড্রিকের সঙ্গে কথা বলতে হবে। একটু পরে রাদারফোর্ড হলে যাচ্ছি আমি। তারা কি তোমাকে জবাব দিতে পেরেছে? হ্যারল্ড দিয়েছে, তবে অ্যালফ্রেড ধরা দিতে চায়নি। অ্যালিবাই তদন্ত করে দেখতে হবে। ভালো কথা। কোনো সময় পেলে ডক্টর কুইম্পারকে কি ধরা যাবে? ডক্টর তার রোগী দেখতে আসেন 6টায়, 6:30 অবধি থাকেন। ও, আমার এক্ষুনি উঠতে হবে, ডিনারের ব্যবস্থা করতে হবে। মিস আইলেস ব্যারো, একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই। ওই মার্টিন নামের মেয়েটির সম্পর্কে ওদের মনোভাব কীরকম? বেচারি এমা তো আপনার কাছে গিয়েছিল বলে সবার মুখেই শুনেছি। ডক্টর এমাকে উৎসাহ দিয়েছিলেন বলে তার উপরেও আবার সবাই খ্যাপা। মার্টিনের ব্যাপারটাকে ওরা 3 ভাই ধাপ্পা আর দুরভিসন্ধিমূলক বলেই মনে করেন। এ ব্যাপারে ব্রায়ানই ব্যতিক্রম। মানুষটিও সাদামাটা, মনে কোনো প্যাঁচ গোছ নেই। তার বিশ্বাস মেয়েটি সত্যি এডমান্ডের বিবাহিত স্ত্রী। বিশেষ কোনো কারণে ফ্রান্সে ফিরে যেতে বাধ্য হয়েছে, তবে তার খবর আবার পাওয়া যাবে। এমার মনে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তোমার সম্পর্কে সকলেরই বেশ আগ্রহ দেখলাম। এই প্রসঙ্গে বলতে গিয়ে লুসি হাসতে হাসতে বৃদ্ধ ক্র্যাকেনথর্পের বিবাহ প্রস্তাব সহ তার 2 ছেলের বিশেষ 2 প্রস্তাবের কথা বিস্তারিতভাবে বলল। সবশেষে বলল, আসলে আমি বুঝতে পারি ওদের আগ্রহের কারণটা হলো সকলে ভাবছে আমি অনেক কিছু জানি। বুঝতে পারছি, খুব বিপজ্জনক পরিস্থিতি। আপনি কিন্তু সতর্ক থাকবেন। লোভনীয় প্রস্তাবে শেষ কথা নয়, খুনও হয়ে যেতে পারেন। লুসি শিউরে উঠল। কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মনে করিয়ে দিয়ে বেশ ভালোই করেছেন। বাচ্চা দুটি কি এখনও আছে সেখানে? কাল ওরা জেমস স্টডারের বাড়িতে ফেরত যাচ্ছে। ছুটির শেষ কটা দিন ওখানেই ওরা কাটাবে। ভালো খবর। ওদের উপস্থিতিতে গুরুতর কিছু না ঘটলেই মঙ্গল। তাছাড়া ওদের ওপরও আক্রমণ হতে পারে। কি বলছেন, ছেলেদের ওপর? হ্যাঁ,
আলেকজান্ডারের ওপর। ওই বয়সী ছেলেরা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে। একটা খুনের রহস্যের সন্ধান করে বেড়ানো খুবই রোমাঞ্চকর, কিন্তু কাজটা বিপদ ডেকে আনতে পারে। মিস মার্পল, বর্তমান ঘটনাকে রাদারফোর্ড হলের পারিবারিক ব্যাপার বলে কি আপনি মনে করছেন? দ্বিতীয় ঘটনা হলো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক অপরিচিত স্ত্রী লোক হত্যা। এই দুইয়ের মধ্যে নিশ্চিত সম্পর্ক রয়েছে। খুনি বলে একজন লম্বা কালো লোকের কথা বর্ণনা করা হয়েছে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখেছি ওরকম লম্বা কালো লোক রাদারফোর্ড হলে 3 জন আছে। তবে 3 ভাই লম্বা আর কালো হলেও ওই 3 জনের চেহারাই স্বতন্ত্র। আসল লোককে খুঁজে বার করা এই কারণেই কঠিন হয়ে পড়েছে। আমার কিন্তু ধারণা কাজটা অতটা জটিল আর কষ্টসাধ্য নয়। মার্টিনের কাহিনী কি আপনি সত্যি বলে মনে করছেন? এডমান্ড ক্র্যাকেনথর্প যে মার্টিন নামের একটি মেয়েকে বিয়ে করেছিল বা করতে চেয়েছিল, এমার কাছে লেখা এডমান্ডের চিঠিতে তা পরিষ্কার। চিঠিটা নিশ্চয়ই তুমি দেখে থাকবে। কোনো মিথ্যা কাহিনী শুনিয়ে এমার কী লাভ? মার্টিন এডমান্ডের পুত্র সন্তান। পরিবারের সম্পত্তি, উত্তরাধিকার, খুন, এদিকে সবকটি ভাইয়ের আর্থিক অবস্থার সংকট, একেবারে জট পাকানো অবস্থা। খুনটাকে সম্পত্তির উত্তরাধিকার সঙ্গে জড়িয়ে দেখতে গেলে একমাত্র লুথার ক্র্যাকেনথর্পের মৃত্যুতেই সকলে লাভবান হওয়ার সম্ভাবনা। মার্টিনের হত্যা সম্পত্তির উত্তরাধিকারের পরিমাণে খুব সামান্যই হেরফের ঘটাবে। তাহলে তুমি খুনটাকে নিরর্থক বলতে চাইছ? কিন্তু বৃদ্ধ ক্র্যাকেনথর্প এখন অনেক বছর বাঁচবেন। ডক্টরেরও তাই অভিমত। অবশ্য ক্রিসমাসের সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন ডক্টর এমনভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন যেন বৃদ্ধকে কেউ বিষ প্রয়োগ করেছে। আমি ঠিক এই ব্যাপারটা নিয়েই ডক্টর কুইম্পারের সঙ্গে কথা বলতে চাই। এই সর্বনাশ, অনেক দেরি হয়ে গেছে। লুসি তাড়াহুড়ো করে উঠে পড়ল। মিস মার্পলের কোলের ওপর টাইমস পত্রিকাখানা ধরা ছিল। তিনি শব্দ সমাধান মেলাতে বসেছিলেন। এখন পত্রিকার দিকে চোখ ফেলে বললেন, টিনটিন আর টোকে। কোনটি যে হাঙ্গেরীয় মদের নাম খেয়াল রাখতে পারি না। টোকে হলো হাঙ্গেরীয় মদের নাম। 7 অক্ষর আর 5 অক্ষরের শব্দ। সংকেত কি আছে? ক্রসওয়ার্ড পাজল নয় মেয়ে। ও, মনে হলো হঠাৎ কথাটা। ইন্সপেক্টরের মুখের দিকে তাকিয়ে মিস মার্পল মনের ভাবটা বুঝবার চেষ্টা করলেন। ডক্টর কুইম্পার, একটা ব্যাপারে একটু খোলাখুলি কথা বলতে চাই আপনার সঙ্গে, তবে অবশ্যই ঘরোয়াভাবে। আপনাদের ওই ঘটনার সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই ইন্সপেক্টর। না, সেসব কোনো বিষয় নয়। জানতে পারলাম ক্রিসমাসের সময় বৃদ্ধ ক্র্যাকেনথর্প একটু বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, সত্যি কথা। হজমের গোলমাল বলে কি আপনি সন্দেহ করেছেন? ঠিকই বলেছেন। ডক্টর কুইম্পারের মুখভাব সহসা কঠিন হয়ে উঠল। ক্র্যাডক লক্ষ্য করলেন। আমি আরও জেনেছি বৃদ্ধ ক্র্যাকেনথর্পের খাদ্য এবং পানীয় সম্পর্কে আপনি এমন কিছু খুঁটিনাটি প্রশ্ন সেদিন জিজ্ঞেস করেছিলেন যাতে মনে হতে পারে আপনি খাদ্যে বিষ প্রয়োগের সম্ভাবনা আঁচ করেছেন। আমার জিজ্ঞাসা হলো, আপনি কি সত্যি সে ধরনের কোনো সন্দেহ করেছিলেন কি না? আপনি যখন ঘরোয়াভাবে জানতে চাইছেন ইন্সপেক্টর, আমি খোলাখুলিভাবেই পছন্দ করব কথা বলতে। সেদিন বৃদ্ধ ক্র্যাকেনথর্পের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল তাতে গ্যাস্ট্রোএন্টারাইসের চেয়ে আর্সেনিক প্রয়োগের চিহ্নই বেশি প্রয়োগ ছিল। ডক্টর, আপনার জানা থাকতে পারে পরিবারের ছেলেমেয়েরা সকলেই আর্থিক সংকটে ভুগছে। বৃদ্ধ ক্র্যাকেনথর্পের মৃত্যুতে তাদের সকলেরই লাভবান হওয়ার সম্ভাবনা। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, তবে এমাকে আপনার সন্দেহের বাইরে রাখবেন। সকলে যখন একসঙ্গে হয় তখনই বৃদ্ধের ওপর এক ধরনের আক্রমণ হয়। আগেও 2 বার এমন হয়েছে, কিন্তু এমা আর বৃদ্ধ যখন একা থাকে তখন কিছু হয় না। খুবই লক্ষণীয়। যদি ধরে নেওয়া যায় যে আর্সেনিক প্রয়োগ হয়েছিল, তাহলে ক্র্যাকেনথর্প যে বেঁচে গেলেন তার কারণ কি?
সূক্ষ্ম মাত্রার প্রয়োগ। আমি অনেক ভেবেছি, কিন্তু বিষ প্রয়োগকারী প্রতিবারেই মাত্রাটা কেন চেপে রাখছে বুঝতে পারছি না। অবশ্য যদি সত্যি সত্যি একজন বিষ প্রয়োগকারী থেকে থাকে, এমনও হতে পারে সবটাই আমার চিন্তার বাড়াবাড়ি। খুবই ভাবনার ব্যাপার হলো। স্যার, আমরা একটা সূত্র খুঁজে পেয়েছি। ক্র্যাডক সবে দরজার বেল বাজাতে যাচ্ছিলেন, এমন সময় আলেকজান্ডার ও স্টুয়ার্ট ওয়েস্ট সামনে এসে দাঁড়ালো। ক্র্যাডক একটু কৌতুক বোধ করলেন, বললেন, খুব ভালো কথা, চলো বাড়ির ভেতরে গিয়ে দেখব। ভেতরে নয় স্যার, সবার সামনে বলাটা ঠিক হবে না। চলুন, একটা গোপন জায়গায় গিয়ে আপনাদের বলবো। ক্র্যাডক কৌতুক বোধ করলেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি ছেলে দুটির সঙ্গে চললেন। আস্তাবলের উঠানের প্রান্তে ঘোড়ার সরঞ্জাম রাখার একটা ছোট ঘর। ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলো আলেকজান্ডার। হাত বাড়িয়ে সুইচ টিপে আলো জ্বালল। ক্র্যাডক ঘরে ঢুকে দেখলেন বাগান করার মরচে ধরা যন্ত্রপাতি, স্প্রিংয়ের গতি, ছেঁড়া টেনিস নেট, এমনকি নানা পরিত্যক্ত জিনিসে ঘর পোছায়। তার মধ্যেই একপাশে খানিকটা ফাঁকা জায়গা, সদ্য সাফ করা হয়েছে বোঝা যায়। পরিত্যক্ত গাছগুলো পেতে বসার ভালো জায়গা করে নেওয়া হয়েছে। স্যার, আমরা আতিপাতি করে সব জায়গা খুঁজেছি, পরে এমন একটা জিনিস পেয়েছি। ঠিক বলছি, একটা মোক্ষম সূত্র। এই যে। হ্যাঁ স্যার, আমরা সন্ধেবেলায় পেয়েছি এটা। বয়লার হাউসে হিলম্যান একটা মস্ত গামলা রেখেছে, বাজে কাগজে ভর্তি, সেই কাগজের স্তূপে। আলেকজান্ডার একটা ফটো রাখার ফোল্ডারের ভেতর থেকে সাবধানে তুলে ধরল একটা দোমড়ানো ধুলি মলিন খাম। ক্র্যাডক বেশ মজা অনুভব করলেন। তার মনে কি কোনো সম্ভাবনার প্রত্যাশার ইশারাও ছিল না? খামটা হাতে নিয়ে তিনি বুঝতে পারলেন খামটা ফাঁকা, তবে ডাক মারফত এসেছে। ওপরে ঠিকানাটা দেখে চমকে উঠলেন। মিসেস মার্টিন ক্র্যাকেনথর্প, 126 এলভার্স ক্রেসেন্ট, এনটেইন। নামটি চিনতে পারছেন? এডম্যান্ড কাকার ফরাসি স্ত্রী। তাকে নিয়েই তো সবাই হইচই করছে। এটা থেকে তো বোঝাই যায় তিনি এখানে এসেছিলেন। চিঠিখানা হয়তো কোথাও পড়ে গেছে। পাথরের কফিনে এরই মৃতদেহ পাওয়া গিয়েছে, তাই মনে হচ্ছে না স্যার? চলে যাওয়ার আগে আমরা দারুণ একটা কাজ করলাম, বলুন। তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ, কালই চলে যাচ্ছে স্টুয়ার্টদের বাড়ি। ছুটি শেষ হলে ওখান থেকে স্কুলে যাব। ক্র্যাডক ক্রমেই অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। খামের ওপর ডাকঘরের সিল যথাযথ আছে। ছেলেদের খুশি করার জন্য লুসি যে গোপনে কোনো কারচুপি করেনি তাতে কোনো সন্দেহ নেই। তবুও নিঃসন্দেহ হতে পারছিলেন না তিনি। চিঠিটা যদি সত্যি সত্যি ছেলে ঠকানো কিছু না হয়, তাহলে ঘটনার ওপর নিঃসন্দেহ একটা নতুন আলোকপাত হবে। সত্যি দারুণ কাজ করেছো তোমরা, অনেক উপকার হবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। দুই বন্ধুর পিঠ চাপড়ে দিলেন ক্র্যাডক। সার্জেন্ট ওয়েদারবলের তদন্তের রিপোর্টের ওপর চোখ বোলাচ্ছিলেন ক্র্যাডক। হ্যারল্ড ক্র্যাকেনথর্পের 20 ডিসেম্বর তারিখের অ্যালিবাই হলো সেদিন বিকালে তাকে সোথবিতে দেখা গিয়েছিল। সেখানে অল্প সময় ছিলেন। রাসেলের চায়ের দোকানের তিনি নিয়মিত খদ্দের নন, তাই ফটোগ্রাফকেও চিনতে পারেনি। ডিনারের পোশাক পরার জন্য কার্ডিগান গার্ডেন্সের বাড়িতে এসেছিলেন 6:45। বাড়ির ভৃত্যের সমর্থন পাওয়া গেছে। সে অবশ্য বলতে পারেনি রাতে তার মনিব কখন ফিরে এসেছিল। গাড়ি রাখার গ্যারেজে এমন কেউ ছিল না যার থেকে গাড়ির মালিক সম্পর্কে কিছু জানা যায়। ক্যাটারার্স ডিনারে উপস্থিত হয়েছিলেন হ্যারল্ড, তবে নির্ধারিত সময়ের আগেই চলে গিয়েছিলেন। সবই তো দেখছি ঠিকঠাকই বলছে। স্টেশনগুলোতেও খবর নিয়েছিলে? হ্যাঁ স্যার, ওই 4 সপ্তাহ আগের ঘটনা কার কি মনে থাকবে বলুন। এরপর কেড্রিক সম্পর্কে রিপোর্টও হ্যারল্ডের মতোই না সূচক। হতাশভাবে দীর্ঘশ্বাস ফেললেন ক্র্যাডক। আলফ্রেডের রিপোর্টও কি তাই? আলফ্রেডের শেষ অনুচ্ছেদটা দেখুন স্যার। সেখানে চমকপ্রদ বিবরণী পাওয়া গেল। রীতিমতো চনমনে হয়ে উঠলেন ক্র্যাডক। লরি থেকে চুরির একটা ঘটনার তদন্তের জন্য 20 ডিসেম্বর রাত 9:30টায় সার্জেন্ট লাকি মোতায়েন ছিলেন। লরি থেকে চুরির একটা ঘটনার তদন্তের জন্য 20 ডিসেম্বর রাত 9:30টায় সার্জেন্ট লাকি মোতায়েন ছিলেন ওয়ার্ডিংটন ব্র্যাকহ্যাম্পটন রাস্তার মোড়ে একটা ইট ভাটার কাছে।
সেই সময় পাশে একটা টেবিলে সে দেখতে পায় চিফ ইভান্স ডিকি রজার্সের দলের একজনকে। তার সঙ্গী অ্যালফ্রেড ক্র্যাকেথর্পকে সে চিনতে পারে। ডিকি রজার্সের মামলায় তাকে সে রাত সাক্ষী দিতে চেয়েছিল, এ কারণে তার উপর নজর রাখতে থাকে। কয়েক মিনিট পরে অ্যালফ্রেড বাসে উঠে ব্র্যাকহ্যাম্পটনের দিকে চলে যায়। ব্র্যাকহ্যাম্পটন স্টেশনের টিকিট কালেক্টর উইলিয়াম বেকার টিকিট ক্লিপ করার সময় অ্যালফ্রেডকে চিনতে পারেন। ব্র্যাকহ্যাম্পটন স্টেশনে অ্যালফ্রেডকে যখন দেখা যায়, সেই সময় রাত 11:55 প্যাডিংটনগামী ট্রেনের ছাড়ার অপেক্ষায় ছিল। সেই দিনই এক পাগলাটে বৃদ্ধা ট্রেনের মধ্যে খুন হতে দেখেছিল বলেই রটনা হয়েছিল। তাহলে অ্যালফ্রেডই সেই লোক? আশ্চর্য! ঘড়ির হিসেব ধরে তাকে তো একেবারে ঘটনাস্থলেই পাওয়া যাচ্ছে। তাই তো দেখছি। বোঝা যাচ্ছে 4:30 গাড়িতে সে ব্র্যাকহ্যাম্পটন স্টেশনে পৌঁছেছিল। সেই গাড়িতেই খুনের কাজটা চুকিয়ে ফেলে। তারপর বাসে করে সে ইটভাটায় গিয়েছিল। রাত 9:30 অবধি সেখানেই থাকে। তারপর বাসে করে রাদারফোর্ড হলে ফিরে রেলবাঁধের তলা থেকে মৃতদেহটা পাথরের কফিনে ফেলে রাখে। এরপর ব্র্যাকহ্যাম্পটন থেকে রাত 11:55-তে লন্ডনগামী যে ট্রেনটি আসে, সেই ট্রেনে কোনো অসুবিধা তার হয় না। এটা কি সম্ভব যে ডিকি রজার্সের দলে কেউ তাকে মৃতদেহ স্থানান্তরের কাজে সাহায্য করেছিল? রজার্সের দল তার বেআইনি কাজ করলেও খুন কারাপির সঙ্গে খুব একটা থাকে না। যাই হোক, আমাদের পরিশ্রম সফল হলো, এটাই আনন্দের ব্যাপার। অ্যালফ্রেড ক্র্যাডককে সঙ্গে নিয়ে ছেলেরা পেছনের দরজা দিয়ে বাড়িতে নিয়ে গেল। রান্নাঘরে লুসি পেস্ট্রি পাকাচ্ছিল। ব্রায়ান ইসলে পাশেই দাঁড়িয়ে বকবক করছে। ক্র্যাডক বললেন, মিস্টার ক্র্যাড্রিকের সঙ্গে একটু কথা বলতে এলাম। ভেতরেই তো থাকার কথা, আমি দেখছি। ব্রায়ান ভেতরে চলে গেল। আলেকজান্ডার, খাবার আলমারিতে জিঞ্জার কেক কিছুটা রয়েছে, তোমরা খেয়ে নাও গে। ছেলেরা অমনি দাপাদাপি করে ছুটল। ক্র্যাডক খামখানা পকেট থেকে বার করে লুসিকে দেখালেন। সন্দেহমুক্ত হলেন। ছেলেদের সঙ্গে মজা করার জন্য সে এই নকল সূত্রের অবতারণা করেনি। ব্রায়ান এসে খবর দিল কেড্রিক লাইব্রেরি ঘরে তার জন্য অপেক্ষা করছে। ক্র্যাডকের প্রশ্নের উত্তরে কেড্রিক বলল, 2-1 দিনের মধ্যেই আমি ইরিজাতে ফেরত যাচ্ছি। তাহলে সময় মতো আপনাকে ধরা গেছে। এই তারিখে শুক্রবার আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? চকিতে ক্র্যাডকের মুখের দিকে তাকিয়ে নিল কেড্রিক। পরে বলল, আমি তো বলেছি আগেই। হ্যাঁ, 21 ডিসেম্বর আপনি ইরিজা ছেড়েছিলেন আর সেই দিনই ইংল্যান্ডে পৌঁছেছিলেন। এই সময় পাশের ছোট ঘর থেকে এমা বেরিয়ে এলো। এমাই তো ঠিক ঠিক বলতে পারবে। এমা বলতো, আমি ক্রিসমাসের আগের দিন শনিবার এখানে পৌঁছেছিলাম, তাই না? হ্যাঁ, লাঞ্চের সময় তো আমাদের এখানেই ছিল। ইন্সপেক্টর, আপনার সন্দেহ ঘুচল? কিন্তু আমাদের কাছে যে খবর আছে তা আপনার বক্তব্যকে সমর্থন করে না। আপনার পাসপোর্টটা একবার দেখব। ওই জিনিসটাই তো আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না, অথচ কুকসের অফিসেই পাঠানো দরকার। পেয়ে যাবে নিশ্চয়ই। নথিতে দেখতে পাচ্ছি আপনি এদেশে প্রবেশ করেছেন 19 ডিসেম্বর সন্ধ্যাবেলা। আমি আশা করব সেই সময় থেকে 21 ডিসেম্বর লাঞ্চের সময় পর্যন্ত আপনার গতিবিধি ঠিক ঠিক বিবরণ। হাজারো ফর্ম পূরণের এই হলো কেরো। বুঝলাম, তা 20 ডিসেম্বর নিয়ে আপনি এত মেতে উঠলেন কেন? হত্যাকাণ্ডটা সেই দিনই ঘটেছিল। কেড্রিক, বিষয়টা গুরুতর। ইন্সপেক্টরের প্রশ্নের যথাযথ উত্তর তোমার দেয়া উচিত। আপনার কথা বলুন, আমি যাচ্ছি। এমা ঘর ছেড়ে গেলে কেড্রিক বলল, ইন্সপেক্টর, আপনি ঠিকই বলেছেন। 19 তারিখে আমার এক বান্ধবীর সঙ্গে ইরিজা ছেড়ে সেদিনই আমি লন্ডনে পৌঁছেছিলাম। আমরা উঠেছিলাম কিংসওয়ে প্যালেসে। সন্ধান নিলেই আপনার লোকেরা সত্যাসত্য জানতে পারবে। 20 তারিখের বিবরণটা আমাকে বলুন। সন্ধেবেলা গড়াগড়ি করে হোটেলেই কেটে যায়। বিকেলে জাতীয় চিত্রশালা গিয়েছি, একটা ওয়েস্টার্ন ছবি দেখেছি, পরে বার ঘুরে হোটেলে ফিরে আসি। রাত 10টার পর বান্ধবীকে নিয়ে জাম্পিং ফ্রগ নামে একটা প্রমোদ উদ্যানে গিয়েছিলাম। ইন্সপেক্টর, 20 তারিখে এর থেকে বেশি আমার কিছু বলার নেই।
মিস্টার ক্র্যাকেনথর্প, বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত আপনার গতিবিধির সমর্থন কিভাবে পাওয়া যেতে পারে? জাতীয় চিত্রশালা বা সিনেমা হাউসে আমাকে কেউ চেনে না, কাজেই প্রমাণের সম্ভাবনা ততটা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ মিস্টার ক্র্যাকেনথর্প। এমা আবার ফিরে এলো। উপযাচক হয়ে সে ক্র্যাডককে তার 20 তারিখের কাজের ফিরিস্তি শোনালো। পরে জানতে চাইল নতুন কোনো ঘটনা ঘটেছে কিনা। ক্র্যাডক পকেট থেকে সেই খামখানা বার করে দিলেন। মিস ক্র্যাকেনথর্প, লক্ষ্য করে দেখুন তো চিনতে পারছেন কিনা? এটা এটা তো আমারই হাতের লেখা। এই চিঠিটাই তো আমি মার্টিনকে লিখেছিলাম। কিন্তু আপনি, তার খোঁজ কি পাওয়া গেছে? হ্যাঁ, এখন আপনি সেরকমই বলতে পারেন। এই খামখানা এই বাড়িতেই পাওয়া গেছে, তবে তার ভেতরে কোনো চিঠি ছিল না। আমাদের বাড়িতে? তাহলে সে সত্যি এখানে এসেছিল? সেটাই প্রমাণিত হচ্ছে। ওই পাথরের কফিনে মার্টিনি ছিল? সম্ভবপর বলেই মনে হচ্ছে।